ওয়েলকাম টু ইউ অন ডিজিটাল পাবলিশ চ্যানেল। আজকের এই ভিডিওতে লুসেন্টের জেনারেল নলেজের ইংলিশ থেকে সম্পূর্ণ বাংলাতে ট্রান্সলেশন করা হয়েছে। আজকের টপিকস ফিজিক্সের মোশন। মোশনের বাংলা হলো গতি। প্রথমে বলেছে স্কেলার কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস মিন্স স্কেলার রাশি। স্কেলার রাশির প্রথমে ডেফিনেশন দিয়েছে, বলেছে physical quantities which have magnitude only and no direction are called scalar quantities। তো এমন কিছু বস্তু যার কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটিস বা স্কেলার রাশি। তাহলে এর ডেফিনেশনে কি বোঝা গেল? যার মান আছে কিন্তু দিক নেই, এক কথায় এটাই বলা যায়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাস মানে ভর, স্পিড মানে গতি, ভলিউম মানে আয়তন, ওয়ার্ক মানে কাজ, টাইম সময়, পাওয়ার শক্তি, অ্যান্ড এনার্জি মানে ক্ষমতা। এইগুলো। নেক্সট বলেছে ভেক্টর কোয়ান্টিটিস মানে ভেক্টর রাশি। এর ডেফিনেশন দিয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ হ্যাভ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ অ্যান্ড ওবে ট্রায়াঙ্গেল আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। বলেছে ভেক্টর রাশির কাকে বলে? যে সব বস্তুর মান এবং দিক দুটোই আছে এবং ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের সূত্র মেনে চলে তাকেই ভেক্টর রাশি বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলেছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ভেলোসিটি গতিবেগ, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ফোর্স মানে বল, মোমেন্টাম মানে ভরবেগ, আর টর্ক মানে যেটার মানে খুব কম সময়ে যে কোনো একটা বস্তু ঘূর্ণন তাকেই টর্ক বলা হয়, এটিসি। ভেক্টর কোয়ান্টিটির এইগুলো হচ্ছে উদাহরণ। নেক্সট বলেছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। ভেক্টর কোয়ান্টিটির আরও কিছু এক্সাম্পল বলেছে ইলেকট্রিক কারেন্ট দো হ্যাজ এ ডিরেকশন। ইলেকট্রিক কারেন্টের দিক আছে, ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এর দিক আছে তবুও এটা একটা কি স্কেলার রাশি, বিকজ ইট ডাজ নট ওবে ট্রায়াঙ্গেল ল। কারণ কি, যে ওই ইলেকট্রিক কারেন্ট এর ট্রায়াঙ্গেলের লটা মেনে চলে না। তাহলে ইলেকট্রিক কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি। আবার নোট দিয়েছে আছে, বলেছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে ভরবেগ, গতিজাড্য। মোমেন্ট অফ ইনার্শিয়া মানে গতিজাড্য। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্ট্রেস আর টেনসর কোয়ান্টিটিস। নেক্সট বলেছে ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ দ্য লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই এ মুভিং অবজেক্ট ইন এ গিভেন টাইম ইন্টারভ্যাল। তো ডিস্টেন্সের এখানে ডেফিনেশন দিয়েছে মানে সংজ্ঞা। ডিস্টেন্সটা কাকে বলে? বলেছে ডিস্টেন্স ইজ দ্য লেন্থ, ডিস্টেন্স একটা দৈর্ঘ্য, অফ অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই এ মুভিং অবজেক্ট, একটা মানে পথ যেটা একটা বস্তু ঘোরে একটা নির্দিষ্ট পথে, ইন এ গিভেন টাইম ইন্টারভ্যাল একটা নির্দিষ্ট সময়ের অন্তরে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের অন্তরে কোনো একটা বস্তু যে দূরত্ব মানে যে পথে অতিক্রম করে যতটা দূরত্ব তাকে বলা হয় ডিস্টেন্স। ঠিক আছে। নেক্সট বলেছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে সরণ। ঠিক আছে। শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই এ বডি ইন এ ডেফিনাইট ডিরেকশন ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। বলেছে সব থেকে কম যে দূরত্ব, সব থেকে কম যে দূরত্ব অতিক্রম করে কোনো একটা বস্তু, খুব মানে শর্টেস্ট ডিস্টেন্স, খুব কম দূরত্ব অতিক্রম করে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সরণ। এটার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মনে করো এইখানে একটা বস্তু আছে, ডিসপ্লেসমেন্টের সহজ মনে রাখার জন্য এইবার একটা পথ আছে, ধরো এইখান থেকে একটা বস্তু মানে এ প্লেস থেকে একটা বস্তু বি প্লেসে যাবে। এইবার ধরো এইখান থেকে এইভাবে ঘুরে 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 এইভাবে না গিয়ে এটা ডাইরেক্ট এটা সব থেকে কাছে হবে। তাহলে এই যে কাছে যে পথটা হলো এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হয়।
যদি ঘুরে ঘুরে এইভাবে গেলে এটাকে ডিসপ্লেসমেন্ট বলা হবে না। শর্টেস্ট ডিস্টেন্স সেটাই ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, নেক্সট বলেছে ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে ডিস্টেন্স এটা কি একটা স্কেলার রাশি। হোয়ারস ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, যেখানে ডিসপ্লেসমেন্টটা একটা ভেক্টর রাশি। বোথ হ্যাভিং দ্য সেম ইউনিট, কিন্তু এদের দুজনেরই ইউনিট এক, মানে যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এদের দুইজনেরই ইউনিট সেম। যেহেতু ডিস্টেন্স স্কেলার রাশি, ওদিকে ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর রাশি, তবুও এদের ইউনিট এক। তারপরের পয়েন্টে বলেছে ডিসপ্লেসমেন্ট মে বি পজিটিভ, নেগেটিভ অর জিরো। তাহলে এটা এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ডিসপ্লেসমেন্ট কি পজিটিভ বা নেগেটিভ হতে পারে বা শূন্য হতে পারে। তবে হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ অথবা শূন্য হতে পারে। হোয়ারস ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, আর যেখানে ডিস্টেন্স সবসময় কি হয়, পজিটিভ হয়। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসতে পারে, এই একটা কোশ্চেন আর এই একটা কোশ্চেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে ডিসপ্লেসমেন্ট এটা কি পজিটিভ, নেগেটিভ অথবা জিরো হতে পারে। আর দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়, ডিস্টেন্স কখনোই নেগেটিভ বা পজিটিভ, এই নেগেটিভ বা জিরো কখনোই হয় না। তারপরে ইন জেনারেল ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট গ্রেটার দেন ইকুয়ালস টু ডিস্টেন্স। তাহলে ডিসপ্লেসমেন্ট সবসময় বড় হয় ডিস্টেন্সের তুলনায়। ঠিক আছে, নেক্সট বলেছে স্পিড। এখানে স্পিড মানে গতি, গতির এখানে ডেফিনেশন দিয়েছে। গতিটা কি বলেছে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য মুভিং অবজেক্ট ইন ইউনিট টাইম ইন্টারভেল ইজ কল্ড স্পিড। তো একটা দূরত্ব, কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময় অন্তর যে মুভিং করে মানে যায়, তাকেই স্পিড বলে। তো এখানে দেখো স্পিডের একটা ফর্মুলা বলেছে। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, এটা সবাই জানো তোমরা। তাহলে স্পিডের ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে অনেক ধরনের ম্যাথ আসে, তারপরে এমনকি ফিজিক্সেরও ম্যাথ আছে এই স্পিডের ওপর, এই ফর্মুলার ওপর ভিত্তি করে। তো এটাকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে বলেছে নিচে যে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্পিড একটা কি, স্কেলার রাশি। আগেই বলেছিলাম স্কেলার কোয়ান্টিটির যে ডেফিনেশন দিয়েছিলাম এক্সাম্পলে, এখানে বলেছিলাম। এইখানে তাও বলে দেওয়া আছে যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এবং এটা একটা স্কেলার রাশি অ্যান্ড ইটস এসআই ইউনিট, এর একটা একক আছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এর এসআই ইউনিট। ঠিক আছে, এইবার নেক্সট দেখি। তারপরে দেখো নেক্সট বলেছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। এই ত্বরণটা কি, ত্বরণটা মূলত পৃথিবী যে নিজের দিকে সব বস্তুকে টানে, এটাকে জি বলা হয়। ঠিক আছে, ডিউ টু মানে গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশন। একটা নির্দিষ্ট হারে পৃথিবী যে নিজের দিকে টানছে, এটাকেই বলা হয় গ্র্যাভিটি ডিউ টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, মানে এখানে স্পিডটা এমন হবে যে আস্তে আস্তে স্পিড ক্রমেই বাড়তে থাকবে, তাকেই এক কথায় অ্যাক্সেলারেশন বলা হয়। চলো এর ডেফিনেশনটা তাহলে পড়ে নিই। অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। তাহলে অ্যাক্সেলারেশন এর সংজ্ঞা বলা যেতে পারে কোনো একটা বস্তুর ভেলোসিটি একটা নির্দিষ্ট হারে ক্রমেই মানে পরিবর্তন হয়, সেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। অ্যাক্সেলারেশন এর একটা ফর্মুলা আছে, যার ফর্মুলা আছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম মানে গতিবেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। নেক্সট কি বলেছে, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর রাশি অ্যান্ড ইটস এসআই ইউনিট ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে এর এসআই ইউনিট কি বলেছে,
মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা একটা ভেক্টর রাশি। এইখানে দেখো মজার বিষয় যে মিটার আছে, মিটারের সঙ্গে সেকেন্ড স্কোয়ার কথাটা দুইবার দিয়েছে। একটা সময় হচ্ছে ওই ভরবেগ মানে গতিবেগের যে পরিবর্তন হচ্ছে সেই সময়, গতিবেগের পরিবর্তনের হারের জন্য একটা সময়, আর নিচে যে সময় আছে, ঠিক আছে, এই সময়ের জন্য আরেকটা, এই যে এই সময়টার জন্য আরেকটা সেকেন্ড, এর জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। ঠিক আছে, নেক্সট কি বলেছে যে ই ভেলোসিটি ডিক্রিজড, যদি গতিবেগ কমিয়ে দেওয়া হয় উইথ টাইম, সময়ের সঙ্গে, দেন অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ। যদি গতিবেগটা কমিয়ে দেওয়া হয় সময়ের সঙ্গে তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, মানে ওই যে ত্বরণটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। অ্যান্ড ইট ইজ কল্ড রিটার্ডেশন, তখন ওটাকে কি বলা হয়, মন্দন। তাহলে মন্দন কাকে বলে, ঠিক আছে, যে সময়ের সঙ্গে গতিবেগ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ওই অ্যাক্সেলারেশন মানে ত্বরণটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হলেই তখন তাকে বলা হয় রিটার্ডেশন বা মন্দন। তাহলে অ্যাক্সেলারেশন কাকে বলে, কোনো একটা বস্তুর বেগ ক্রমেই বাড়তে থাকবে তাকে অ্যাক্সেলারেশন বলে, আর যদি কোনো একটা বস্তুর বেগ ক্রমেই কমতে থাকে তাকে বলা হয় মন্দন। ঠিক আছে, এইবার নেক্সট দেখো বলেছে ইকুয়েশন অফ মোশন ইন ওয়ান ডাইমেনশন, একটা ডাইমেনশনের মধ্যেই মোশনের মানে গতির ইকুয়েশনটা কি হতে পারে। দেখো এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখান থেকে প্রচুর কোশ্চেন আছে এক্সাম হলে। প্রথম বলেছে যে এস ইকুয়ালস টু ভিটি, এখানে কি বলছে, মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। যদি গতিবেগটা একটা নির্দিষ্ট গতিবেগে মানে ভেলোসিটিতে হয়, মোশন গতিটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে হয়, তখন দূরত্ব মানে এস ফর ডিস্টেন্স, ঠিক আছে, এস ফর ডিস্টেন্স হয়, অ্যান্ড ভি ফর ফাইনাল মানে ফাইনাল ভেলোসিটি, and u for initial velocity, আর t for time বা সময়। ঠিক আছে, s for distance মানে দূরত্ব, v for final velocity মানে চূড়ান্ত গতিবেগ, আর u for initial velocity মানে প্রাথমিক বেগ, আর t for time। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে যদি গতিবেগ একটা নির্দিষ্ট মানে ইউনিফর্মলি হয়, মানে একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে বা কমতে থাকে, এমন যদি হয় ইউনিফর্ম মানে একই থাকে, তখন ডিস্টেন্স মানে এস বের করার ফর্মুলা হলো এস ইকুয়ালস টু ভিটি, ভি হচ্ছে ভেলোসিটি আর টি ফর টাইম। ঠিক আছে, এইবার 2 নম্বরে কি বলেছে যে মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যদি অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম মানে হয় মানে ত্বরণ যদি একই হারে হয় তখন গতিবেগ কি হবে, তখন দেখো ভি মানে কি বলেছিলাম, ফাইনাল ভেলোসিটি, ভি ইকুয়ালস টু কি হবে, ইউ প্লাস এটি, এটা 1 নম্বর ফর্মুলা গেল। 2 নম্বর আরেকটা ফর্মুলা এস এর মানে দূরত্ব বের করার, যদি অ্যাক্সেলারেশন বলে দেয় আর সময় প্রাথমিক বেগ এগুলো বলে দেয়, তখন দূরত্ব বের করার জন্য ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এ এখানে এ ফর হচ্ছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, বা ত্বরণ, ACCELERATION অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর টি স্কোয়ার মানে সময় তার বর্গ। ঠিক আছে, এটা। আর নেক্সট থার্ড ভি স্কোয়ার মানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি তার বর্গ ইকুয়ালস টু ওয়াই মানে ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগের বর্গ প্লাস 2AS। ঠিক আছে, এটার এই ফর্মুলা। এইবার নেক্সট দেখো বলেছে ইন কেস অফ মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যদি কোনো কারণে গতিবেগটা নির্দিষ্ট হয় তখন এভারেজ ভেলোসিটি গড় গতিবেগ প্রাথমিক বেগ যোগ শেষ বেগ বাই 2, মানে গড় গতিবেগ বের করার প্রাথমিক বেগ আর শেষ বেগটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় বেগটা পেয়ে যাবে। এবার এখানে দেখো বলেছে
ইউ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, ভি ইকুয়ালস টু ফাইনাল ভেলোসিটি মানে শেষ বেগ, এ ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, আর এস ইকুয়ালস টু ডিস্টেন্স ইন স্ট্রেট লাইন মানে দূরত্বটা হবে সোজা পথে এমন বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর টাইম ফর টি ফর টাইম, এটা গেল। এবার নেক্সট বলেছে দেখো আরেকটা ডেফিনেশন দিয়েছে সার্কুলেশন মানে সার্কুলার মোশন। ইফ অ্যান অবজেক্ট ডেসক্রাইব ইন এ পাথ সার্কেল ইটস মোশন ইজ কল্ড সার্কুলার মোশন। বলেছে এমন একটা বস্তু যে বস্তুটা কিনা এরকম গোল মানে চক্রাকার একটা পথে ঘুরছে, যেমন পৃথিবীটা ঘুরে যেমন বৃত্তাকার পথে, সেটাকে সার্কুলার মোশন বলা হয়। তারপরে বলেছে ইফ দ্য অবজেক্ট মুভ উইথ ইউনিফর্ম স্পিড, যদি একটা বস্তু মানে ঘোরে একটা নির্দিষ্ট গতিবেগে, ইটস মোশন ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন, তখন ওর গতিবেগকে বলা হয় একটা নির্দিষ্ট বৃত্তাকার গতি, ঠিক আছে। নেক্সট তারপরে বলেছে ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ এ অ্যাক্সেলারেটেড মোশন। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে একটা অ্যাক্সেলারেটেড মানে ওর গতিটা ক্রমবর্ধমানেই বাড়তে থাকবে বিকজ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ কন্টিনিউয়াসলি, কারণ ওর যে দিকটা অনবরত কি হয় পরিবর্তন হতে থাকে। দো দ্য ম্যাগনিটিউডস অফ ভেলোসিটি, যদিও ওর যে মানটা গতিবেগের মানটা কি হয় পরিবর্তন হয়। স্পিড অফ দ্য বডি রিমেইনস আনচেঞ্জড, কিন্তু ওই যে বস্তুটা দিক পরিবর্তন করছে মান পরিবর্তন করছে, কিন্তু ওর যে স্পিডটা বস্তুটার স্পিডটা কিন্তু সবসময় অপরিবর্তনীয় থাকে, এটাই বলেছে এটা। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে বস্তুর দিক পরিবর্তন হয় অনবরত, ভেলোসিটি পরিবর্তন হয়, কিন্তু স্পিড পরিবর্তন হয় না, ওই বস্তুটার স্পিড একই থাকে। বোঝা গেল? এবার নেক্সট আরেকটা ডেফিনেশন দিয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটির বাংলা হলো কৌণিক গতিবেগ। কৌণিক গতিবেগ কোনটা? এই যে দেখো এখানে একটা ছবি দিয়েছে, এই যে থিটা কোণে মানে এখান থেকে এইটুকুর গতি বের করার জন্য তখন এই কৌণিক দূরত্ব বের করা হয়, মানে কৌণিক ভেলোসিটি, ঠিক আছে। কি বলেছে তার ডেফিনেশনে? দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য লাইন জয়নিং of the object from the origin of the circle in unit time interval is called angular velocity. তো এইখানে দেখো একটা সার্কেলের মধ্যে কি করেছে, এই বিন্দু আর এই বিন্দু জয়েনিং করে এক যেখানে মানে সার্কেলের একদম কেন্দ্র থেকে এই দুটো লাইন জয়েনিং করে যে কোণটা বের করলো, এই কোণের সাপেক্ষে যে গতিবেগ সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইখানে দেখো কি বলেছে তারপরে, ইট ইজ জেনারেলি ডিনোটেড বাই, এই যে কেমন একটা ডব্লুর মতো, ঠিক আছে, অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু থিটা বাই টি। আর এর ফর্মুলাটা কি, কৌণিক দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে থিটা বাই টি। থিটা মানে কোণ, ঠিক আছে, কোণ বাই সময়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা কি, কোণ বাই সময়। এবার নেক্সট বলেছে দেখো টি ফর কি, টি ফর টাইম অ্যান্ড টাইম টেকেন বাই দ্য অবজেক্ট টু কমপ্লিট ওয়ান রেভলিউশন, অথবা ঠিক আছে ওই বৃত্তাকার পথে কোনো বস্তুটা ঘুরতে একবার ঘুরতে যতটা সময় নেয় সেই সময়টাকেই এখানে টি বলেছে, ঠিক আছে। আর এন ইকুয়ালস টু এখানে বলেছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে যতবার পাক খাচ্ছে, নাম্বার অফ রিভলিউশন, ঠিক আছে, যতবার ঘুরছে আর কি ইন 1 সেকেন্ড, এক সেকেন্ডে যতবার ঘোরে তাকে বলা হয় এন। দেন তখন এন টি ইকুয়ালস টু 1 হয়ে যায়, অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু 2 বাই টি ইকুয়ালস দ্য আর, ডাব্লিউ ইকুয়ালস টু আরও বলা যায় যে 2 পাই এন। তাহলে আমি ডাব্লিউ ইকুয়ালস টু থিটা বাই টি এটা লিখতে পারি, ঠিক আছে। আর তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি থিটা বাই টি, অথবা ঠিক আছে ডাব্লিউ ইকুয়ালস টু 2 বাই টি লিখতে পারি, অথবা ডাব্লিউ ইকুয়ালস টু 2 পাই এন এটাও লিখতে পারি। তাহলে তিনটেই লিখতে পারি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির তিনটে সূত্র বলা যেতে পারে, থিটা বাই টাইম,
তারপরে 2 বাই টাইম আর 2 পাই n, ঠিক আছে। আর পাইয়ের মান কত হয় 22, তোমরা সবাই জানো 22/7। এইবার তারপরে কি বলেছে, 1 revolution the object travel 2 pi আর ডিস্টেন্স। তো কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে একবার ঘোরে তখন কতটা পথ অতিক্রম করে। মনে করো এই সার্কেল, এই সার্কেলের চারপাশে যখন একবার ঘোরে তার মানে পরিধি ঘোরে, এর পরিধির সূত্র কি, সার্কেলের 2 পাই আর। তো এটাই বলেছে যে একবার ঘুরলে এই দূরত্বটাই অতিক্রম করে। আর লিনিয়ার স্পিড 2r/t, লিনিয়ার মানে রৈখিক বেগ, রৈখিক বেগটা তখন হয়ে যাবে 2r, মানে r মানে রেডিয়াস, 2r মানে 2 মাল্টিপ্লাই r/t বা wr হতে পারে, অ্যাঙ্গুলার স্পিড মাল্টিপ্লাই রেডিয়াস, ঠিক আছে। wr মানে ওই w সমান সমান অ্যাঙ্গুলার স্পিড আর মাল্টিপ্লাই রেডিয়াস, এটাই বলেছে। এবার নেক্সট দেখো নিউটনস ল অফ মোশন, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র কি বলেছে, নিউটন দ্য ফাদার অফ ফিজিক্স এস্টাবলিশড দ্য নিউস মানে লস অফ মোশন। তো নিউটনই হচ্ছে ফিজিক্সের জনক, যে কিনা প্রতিষ্ঠা করেছে গতির সূত্র ইন হিজ বুক, তার বইতে প্রিন্সিপিয়া ইন 1687। তো নিউটন তার বইতে 1687 সালে এই ল অফ মোশন মানে গতির সূত্রগুলি লিখে গেছিল। কোন বইতে, প্রিন্সিপিয়া। এটা বিভিআই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে নিউটনের কোন বইতে তার গতিসূত্রগুলি লিখে গেছিল, তখন অ্যান্সারটা হবে প্রিন্সিপিয়া। অথবা আরেকটা আসতে পারে যে প্রিন্সিপিয়া বইটি কার লেখা, তখন বলতে হবে নিউটনের। তো নিউটন হবে রাইট অ্যান্সার। এবার দেখো প্রথমে বলেছে যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, গতির নিউটনের প্রথম সূত্র, ঠিক আছে। কি বলেছে যে এভরিবডি মেইনটেইন ইটস ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম স্পিড অন এ স্ট্রেইট লাইন আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন ইট। নিউটনের গতির প্রথম সূত্রে কি বলেছে যে প্রত্যেক বস্তুই তাদের নিজের প্রাথমিক অবস্থা বজায় রাখতে চায় অথবা স্থির থাকতে চায়, যতক্ষণ না ওর ওপর কোনো বাইরে থেকে বল প্রযুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও হয়তোবা স্থির থাকবে। যদি বস্তুটা স্থির থাকে তো স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তো ওটা গতিশীলই থাকতে চাইবে। ওর প্রাথমিক অবস্থা যেমন থাকবে ঠিক তেমনটাই ওর রাখতে চায়, মানে থাকতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র বলেছে। তারপরে দেখো বলেছে যে ফার্স্ট ল ইজ অলসো কল্ড ল অফ গ্যালিলিও ল অর ল অফ ইনার্শিয়া। এখানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইবারই এনটিপিসি এক্সামে আসছিল যে নিউটনের প্রথম সূত্রটাকে আর কি বলা যেতে পারে। তো অপশানে কিন্তু ল অফ ইনার্শিয়া ছিল না, তখন এই গ্যালিলিও লটা ছিল অপশানে। তো রাইট অ্যান্সার কিন্তু গ্যালিলিও ল হবে। তার নিউটনের যে প্রথম সূত্র এটাকে গ্যালিলিও সূত্র বলা হয় অথবা জাড্ডের সূত্র বলা হয়, ঠিক আছে। এটা ভিভিআই ইম্পর্টেন্ট। তারপরে বলেছে ইনার্শিয়া মানে জাড্যবাগ, ঠিক আছে, যেটা জাড্য ধর্ম কোন একটা বস্তুর। Inertia is the property of a body by virtue of which the body opposes change in its initial state of rest or motion with uniform speed on the straight line. তো ইনার্শিয়া হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য কোন একটা বস্তুর যার কিনা ওই বস্তুর মধ্যে নিজেই দখল করে থাকে, ঠিক আছে। আর ওই জাড্য মানে ইনার্শিয়ায় ঠিক করে দেয় যে ওই বস্তুটা গতিশীল থাকবে না স্থির থাকবে অথবা সোজা পথে গতিশীল হবে। তো ওই ইনার্শিয়াটাই ঠিক করে, মানে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে সেইটাকেই মানে জাড্য আর কি বলে। এবার দেখো বলেছে ইনার্শিয়া ইজ অফ টু টাইপস। ইনার্শিয়া কত ধরনের, দুই ধরনের। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ইনার্শিয়া কত ধরনের হতে পারে। তো এটা হবে রাইট অ্যান্সার দুই ধরনের, ইনার্শিয়া অফ রেস্ট মানে স্থিতিজাড্য আর ইনার্শিয়া অফ মোশন মানে গতিজাড্য, ঠিক আছে। তাহলে দুটো জাড্য, ইনার্শিয়া অফ রেস্ট স্থিতিজাড্য,
ইনার্শিয়া অফ মোশন গতিজাড্য। সাম এক্সাম্পল অফ ইনার্শিয়া ফার্স্ট ল, মানে জাড্যের কিছু উদাহরণ আর প্রথম সূত্রের কিছু উদাহরণ। তাহলে ইনার্শিয়া এটা কোন সূত্রের? প্রথম সূত্রের, নিউটনের। ঠিক আছে, নেক্সট বলেছে কিছু এক্সাম্পল ইনার্শিয়া আর প্রথম সূত্রের, নিউটনের প্রথম সূত্রের কিছু উদাহরণ। 1 নম্বর বলেছে হোয়েন এ কার অর এ ট্রেন স্টার্ট সাডেনলি, যখন একটা গাড়ি অথবা ট্রেন হঠাৎ করে চলতে শুরু করে, দ্য প্যাসেঞ্জার বেন্ডস ব্যাকওয়ার্ড, প্যাসেঞ্জাররা কি করে পেছনের দিকে ঝুঁকে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই স্থিতিজাড্য, নিউটনের প্রথম সূত্রে। 2 নম্বর বলেছে হোয়েন এ রানিং হর্স স্টপ সাডেনলি দ্য রাইডার বেন্ডস টুয়ার্ডস, এখানে বলেছে যখন একটা চলন্ত ঘোড়া মানে ছুটন্ত ঘোড়া হঠাৎ করে থেমে গেল, তখন ওর যে চালক আছে তখন ও সামনের দিকে বেঁকে যায়। কারণ এটা হচ্ছে গতিজাড্যের জন্য, কারণ ওর শরীরটা ঘোড়ার সঙ্গে রানিং অবস্থায় ছিল, কিন্তু ঘোড়া থেমে গেলেও ওর শরীর তখনও ওই রানিং থাকতে চায়, তাই সামনের দিকে বেঁকে যায়। এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। নেক্সট 3 নম্বর বলেছে হোয়েন এ কোট অর ব্ল্যাঙ্কেট ইজ বিটেন বাই এ স্টিক, এখানে বলেছে একটা লাঠি দিয়ে যখন একটা কোট বা ব্ল্যাঙ্কেট মানে ওই লেপকে বা চাদরকে আঘাত করা হয়, তখন দ্য ডাস্ট পার্টিকেল আর রিমুভ, তখন ওর যে ধুলোগুলো কি হয় বেরিয়ে আসে। এটা ওই জাড্যের ধর্মের জন্যই হয়, কারণ ওই ধুলোগুলো কোটের সঙ্গে বা চাদরের সঙ্গে স্থির অবস্থায় থাকে, যখনই হঠাৎ করে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয় তখন ওই ধুলোগুলো স্থিরই থাকতে যায়, কিন্তু ওই লেপটা বা কোটটা তখন ওই জায়গায় না থাকার জন্য ওই ধুলোগুলো নিচে পড়ে যায়। বুঝতে পারলাম? নেক্সট বলেছে ফার্স্ট ল গিভস দ্য ডেফিনেশন অফ ফোর্স, তো প্রথম সূত্র কি দেয়? যে ফোর্স মানে বলের সংজ্ঞা দেয়। এখান থেকে এটা ভিভিআই ইম্পর্টেন্ট, যে প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র এটা কিসের সংজ্ঞা দেয়? বলের সংজ্ঞা দেয়। তাহলে নেক্সট দেখো বলেছে ফোর্স মানে বল। এখানে বলের একটা ডেফিনেশন দিয়েছে যে ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ, ফোর্স হচ্ছে একটা বাইরের একটা কারণ। তাহলে ফোর্স বা বলটা হচ্ছে একটা বাইরের কারণ। হুইচ হোয়েন অ্যাক্টস অন এ বডি, যখনই কোন একটা বস্তুর উপর ক্রিয়া করে, চেঞ্জ অর ট্রাইস টু চেঞ্জ, পরিবর্তন হয় অথবা চেষ্টা করে পরিবর্তন হওয়ার, দ্য ইনিশিয়াল স্টেট প্রাথমিক অবস্থা অফ রেস্টের প্রাথমিক অবস্থা, অর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ দ্য বডি। তো যখনই কোন একটা বস্তুর উপর কাজ করে বল, তখনই চেষ্টা করে অথবা পরিবর্তন করার চেষ্টা করে প্রাথমিক অবস্থা অথবা গতিশীল অবস্থা, একটা নির্দিষ্ট ভেলোসিটি বা নির্দিষ্ট গতিবেগে ওই বস্তুর মধ্যে। তাহলে ফোর্স বা বলটা কি? একটা এক্সটার্নাল সোর্স, মানে বাইরের একটা কারণ। তারপরে দেখো বলেছে পুশ অ্যান্ড পুল, পুশ মানে ঠেলা এবং পুল মানে টানা। অ্যান্ড টেনশন ইন এ স্ট্রিং, একটা স্প্রিংয়ের মধ্যে যে পুশ এবং পুল ঠেলা এবং টানার যে ঘটনাটা, টেনশন ইজ ইন এ কয়েলড স্প্রিংয়ের মধ্যে যে টানটা, অ্যাকশন ক্রিয়া, রিয়াকশন প্রতিক্রিয়া, নর্মাল রিয়াকশন সাধারণ প্রতিক্রিয়া, ফ্রিকশন আর ফোর্স, এগুলো সবই হচ্ছে একটা কি? ফোর্স বা বল। মোমেন্টাম, তারপরে মোমেন্টাম মানে ভরবেগ। ঠিক আছে, ভর এবং বেগ এই দুটোকে একসঙ্গে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে যেটা বেরোবে সেটাকেই বলা হয় মোমেন্টাম বা ভরবেগ। মোমেন্টাম ইজ এ মেজার অফ অ্যামাউন্ট, তো মোমেন্টাম হচ্ছে একটা অ্যামাউন্ট যোগ করার, মানে কোনো একটা পরিমাপকে যোগ করার
একটা কোয়ান্টিটি মানে পরিমাণ, অফ মোশন কন্টেইন ইন এ বডি, মানে সঠিক বাংলাটা দাঁড়ালো যে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ গতি আছে তার যে টোটাল যোগফল তাকে বলা হয় মোমেন্টাম। ঠিক আছে, এইবার আবার বলেছে যে ক্লিয়ারলি it is the property of a moving body and is defined as the product of mass and velocity of the body। তো পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে বলা যায় যে এটা একটা বৈশিষ্ট্য, কোন একটা মুভিং বডি মানে চলন্ত বস্তুর একটা বৈশিষ্ট্য যারকে গুণ করলে কার সঙ্গে মাস মানে ভর এবং ভেলোসিটি গতিবেগের সঙ্গে গুণ করলে যেই কোয়ান্টিটি মানে পরিমাণটা পাওয়া যায় তাকে বলা হয় মোমেন্টাম। তারপরে দেখো নেক্সট বলেছে মোমেন্টাম এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমি প্রথমে বলে দিয়েছিলাম যে মাস মাল্টিপ্লাই ভেলোসিটি, এই দুটোকে গুণ করলেই যেটা পাওয়া যায় সেটাই মোমেন্টাম। তারপরে নেক্সট বলেছে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা কি ভেক্টর রাশি, অ্যান্ড ইটস এসআই ইউনিট ইজ কেজি মিটার পার সেকেন্ড। এটা আসে এক্সামে যে মোমেন্টামের ইউনিটটা কি। দেখো এখানে মোমেন্টামের ইউনিটটা কি করে আসলো, যে মাসের এসআই ইউনিট কি কেজি, তো আমরা জানি এই মাসের এসআই ইউনিট কেজি, এবং ভেলোসিটির ইউনিট কি মিটার পার সেকেন্ড না, এর জন্য দেখো কেজি আর এই ভেলোসিটির মিটার আর এই পার সেকেন্ড সেই অনুযায়ী এসআই ইউনিটটা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে আসলো ইউনিটটা। এবার নেক্সট দেখো নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনের দ্বিতীয় সূত্র, মোশনের মানে গতির নিউটনের দ্বিতীয় সূত্র। প্রথম বলেছে এর একটা ডেফিনেশন দিয়েছে, দ্য রেট অফ চেঞ্জ ইন এ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার অফ এ বডি কোন একটা বস্তুর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি কি হয় সমানুপাতিক, টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অন দ্য বডি অ্যান্ড টেক্স প্লেস ইন দি ডিরেকশন অফ ফোর্স। কোন একটা বস্তুর উপর যে ভরবেগের মানে ভরবেগ অ্যাপ্লাই করা হয় তার সমানুপাতিক হয় কার, যে বস্তুটার উপর যতটা ভর মানে ফোর্স বল অ্যাপ্লাই করা হচ্ছে সেই দিকেই কি হয় ওই বস্তুটার সরণ হয়ে যায়, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখানে দেখো এফ ইকুয়ালস টু বলেছে ফোর্স অ্যাপ্লাইড, আর এ ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন প্রডিউসড অ্যান্ড এম ইকুয়ালস টু মাস অফ এ বডি, দেন এফ ইকুয়াল টু এম এ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে ফিজিক্সের। তাহলে এফ মানে কি ফোর্স, ঠিক আছে, এফ ও আর সি ই ফোর্স ইকুয়ালস টু এম মাস, ঠিক আছে, মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন। এর বাংলা করলে দাঁড়াবে বল ইকুয়ালস টু ভর গুণ ত্বরণ। ঠিক আছে, তাহলে বল সমান সমান কি বলা যেতে পারে, ভর গুণ ত্বরণ। ঠিক আছে, এইবার নেক্সট বলেছে নিউটনস সেকেন্ড ল গিভস দ্য ম্যাগনিটিউড স্ট্রেংথ অফ ফোর্স। নিউটনের যে দ্বিতীয় সূত্রটা এটা কি দেয়, ম্যাগনিটিউড মানে মান এবং স্ট্রেংথ মানে শক্তি অফ ফোর্স বলের শক্তি এবং মান দেয়। আর নিউটনস ফার্স্ট ল ইজ কন্টেইন ইন দি সেকেন্ড ল, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে নিউটনের প্রথম সূত্রেই দ্বিতীয় সূত্র লুকায়িত আছে মানে অন্তর্নিহিত আছে। ঠিক আছে, নেক্সট তারপরে বলেছে নিউটনস থার্ড ল অফ মোশন, মোশনের নিউটনের তৃতীয় সূত্র। না নিউটনের তৃতীয় সূত্র কি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের তৃতীয় সূত্র। তারপরে নেক্সট দেখো এক্সাম্পল অফ থার্ড ল, বলেছে ওই তৃতীয় সূত্রের কিছু উদাহরণ। রিকয়েল অফ এ গান, কোন একটা গান আছে সে গানটা রিকয়েল মানে কোনো স্প্রিংটা গুটিয়ে রেখে দিয়েছে, সেটা হচ্ছে তৃতীয় সূত্র। তারপরে 2 নম্বর বলেছে মোশন অফ রকেটের যে গতি সেটাও নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ।
সুইমিং সাঁতার কাটাও হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। হোয়াইল ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ড্রয়িং মানে যখন কুয়ো থেকে জল তুলে নেওয়া হয়, সেটাও নিউটনের তৃতীয় সূত্র। ইফ দ্য স্ট্রিং ব্রেকস আপ, যদি ওই স্ট্রিং মানে যদি দড়িটা ছিঁড়ে যায়, দ্য ম্যান ড্রয়িং ওয়াটার ফলস ব্যাক, আর ওই মানুষটা যে জলটা তুলেছিল সেটা আবার কি পেছন মানে আবার ফিরে ওই কুয়োর মধ্যেই পড়ে যায়। আর 5 নম্বর বলেছে দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ফিক্স এ নেইল অন এ ফ্রিলি সাসপেন্ডেড উডেন ফ্রেম। যদি এখানে একটা উদাহরণটা কি দিয়েছে যে নিউটনের তৃতীয় সূত্র যদি না থাকে তাহলে খুবই কঠিন হয়ে পড়বে কোনো একটা ঝুলন্ত কাঠের ওপর ব্রেক মারা, এটা বলেছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র যদি প্রয়োগ না হয় কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, তখন সেটা খুবই কঠিন হয়ে পড়বে কাজটা কমপ্লিট করা। এবার নেক্সট বলেছে দেখো, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। কনজারভেশন মানে সংরক্ষণ, আর লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র। এইখানে ডেফিনেশনটা দিয়েছে, ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম অফ বডিজ। তো কোন একটা বস্তুর ওপর যদি কোনো বাইরের শক্তি মানে বল যদি প্রয়োগ না করে, মানে কাজ না করে, দ্য টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ এ সিস্টেম অফ বডিজ রিমেইনস কনস্ট্যান্ট। তো টোটাল যে রৈখিক ভরবেগ ওই সিস্টেমের মধ্যে মানে বডির বস্তুর মধ্যে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, মানে একই থাকবে। তাহলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা এক কথায় কি দাঁড়ালো, যে রৈখিক ভরবেগ এর সংরক্ষণ সূত্রটা এইখানে যে বলেছে যে বাইরে থেকে যদি কোনো বল কোনো বস্তুর ওপর প্রয়োগ না করা হয় তাহলে ওই বস্তুর মধ্যে যে ভরবেগটা সেটা কি থাকবে, কনস্ট্যান্ট, মানে একই রকম থাকবে, না পরিবর্তন হবে, না কমবে না বাড়বে, এরকম একটা কেস। তারপরে নেক্সট বলেছে, অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য টোটাল momentum of bodies before and after collision remains the same। তো টোটাল যে ভরবেগ মানে টোটাল ভরবেগ কোন একটা বস্তুর বিফোর মানে আগে এবং আফটার মানে পরে, কলাইজন মানে সংঘর্ষ, রিমেইন সেম। তাহলে কোন একটা বস্তুর পরে এবং আগে, সংঘর্ষের পরে এবং আগে টোটাল ভরবেগটা কি থাকবে, সমান মানে সেম থাকবে, ঠিক আছে। আর নেক্সট বলেছে ওয়ার্ক মানে রকেট works on the principle of conservation of linear momentum। তো রকেটটা যে কাজটা করে কোন সূত্র অনুযায়ী, যে রৈখিক ভরবেগ এর সংরক্ষণ সূত্র অনুযায়ী রকেট কাজ করে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইম্পালস মানে ঘাত, এর বাংলা বাংলা করলে এর ডেফিনেশনটা কি বলেছে, when a large force act on a body for very small times। বলেছে কোন একটা বিরাট বড় শক্তি যেটা কিনা কাজ করে কোনো বস্তুর ওপর ভেরি স্মল টাইম মানে খুব কম সময়ের জন্য, দেন ফোর্স ইজ কল্ড ইম্পালসিভ ফোর্স। তখন ওই যে বলটা কাজ করলো, বিশাল একটা শক্তি একটা কোনো বস্তুর উপর কম সময়ের জন্য যে কাজটা করলো, সেই যে কাজ করাকে বলা হয় ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, ঠিক আছে। ইম্পালসিভ ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম। তো ইম্পালসকে এক কথায় বলা যেতে পারে যে গুণফল সময় এবং বলের। তাহলে ইম্পালস এর এক কথায় কি বলা যেতে পারে, সময় এবং বলের গুণফল। এখানে দেখো নিচে এর ফর্মুলাটা দিয়েছে যে ফোর্স মাল্টিপ্লাই টাইম, এটাকে এক কথায় ইম্পালস বলা হয়। তারপরে দেখো বলেছে ইম্পালসটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ইম্পালস কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে। অ্যান্ড ইটস ডিরেকশন ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। আর এর যে দিকটা সেই দিকটা কোন দিকে হবে, বলটা যে দিক থেকে কার্যকর মানে বলটা যেই দিক থেকে দেওয়া হচ্ছে বা কাজ করা হচ্ছে সেই দিকেই হবে ওর দিকটা, ঠিক আছে। আর ইটস এসআই ইউনিট ইজ নিউটন সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড ইম্পালসের এসআই ইউনিট।
তো মোশন এখানে এই পর্যন্তই শেষ হলো।